আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। তপ্ত দ্বীপ্রহর। দিবাকর অবস্থান নিয়েছে ঠিক বরাঙ্গ বরাবর। মাত্রাতিরিক্ত উষ্ণতায় জনজীবন কাহিল। ইট পাথরের তৈরি শহর থেকে ভেসে আসছে গাড়ির হর্নের শব্দ। অগ্নিশোধিত তাপমাত্রার সাথে এই যান্ত্রিক কোলাহল একত্রে সৃষ্টি করে চলেছে বিতৃষ্ণাকর পরিবেশ। একটা বড় রেস্টুরেন্টের নাক বরাবর বসে আছে আরিশা আর আয়াস। আরিশার উদাসীন দৃষ্টি আয়াসের ম্লান মুখমণ্ডলে নিবদ্ধ। আয়াস ফোন কলে কথা বলতে ব্যস্ত। এসে পর্যন্ত নীরবতাকেই বেছে নিয়েছে আরিশা। সময় পেরোয়। ঠিক 10 মিনিটের মাথায় আয়াস কান থেকে ফোন সরায়। তা অবলীলায় ঠাঁই পায় পাঞ্জাবির পাশ পকেটে। ক্লান্ত দৃষ্টি আরিশার দিকে নিক্ষেপ করে। গলা দিয়ে বেরিয়ে আসে অনীহা মিশ্রিত স্বর। বলো, কি বলতে চাও? আজকাল মনে হচ্ছে বড্ড ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছেন মন্ত্রী সাহেব। তুমি থেকে আপনি শুনতে ভালো লাগছে, নট ব্যাড। হাতে সময় কম, যা বলবে জলদি বলো। দেহ হত্যা মহাপাপ, তাই এভাবে নিয়ম করে মন হত্যা করছেন? আমাকে কষ্ট দেওয়ার কি এতটাই সহজ? নাটক শেষ হলে মেইন পয়েন্টে আসি আমরা। আরিশা নড়ে চড়ে বসে। এত অবহেলা পেয়েও অধরের কোণে মৃদু হাসির দেখা মেলে। নরম স্নিগ্ধ স্বরে পাল্টা প্রশ্ন ছুঁয়ে বলে। এ পর্যায়ে আরিশার মুখাবয়ব থমথমে হয়ে যায়। এতই যখন ব্যস্ততা, তখন ডেকেছে কেন? শুধুমাত্র কি এই অপমানটুকু করার জন্যই? আরিশার উৎফুল্ল মনটা হঠাৎ করেই বিষাদময় হয়ে ওঠে। শিথিল অথচ নির্লিপ্ত কণ্ঠে বলে, আপনার প্রিয় রাকিবকে তীক্ষ্ণ নজরে রাখুন। পাপার সাথে হাত মিলিয়েছে। আপনার পার্সোনাল ইনফরমেশন বাবার কাছে ট্রান্সফার করে চলেছে অবিরত। ইভেন জায়ানের সাহায্য নিয়ে আপনার অ্যাকাউন্ট থেকে টাকাগুলো রাকিব নিজেই সরিয়েছে। যে অ্যামাউন্টটা দিয়ে নন্দপুরের উন্নয়নের জন্য কাজ করার কথা ছিল, বাবার নতুন গ্রুপে 3টে ড্রাগস ট্রেন্ডার জমা হয়েছে। যে কোনো দিক দিয়ে ফাঁসিয়ে দিতে পারে। আশা করি সতর্ক থাকবেন। আয়েশের ভুরুদয়ের মাঝে ঈষৎ ভাঁজের সৃষ্টি হয়। দন্ত দিয়ে অধর কিঞ্চিত চেপে ধরে কপালে তর্জনী আঙ্গুল চালিয়ে কিছু একটা ভাবে। মিনিট পেরোতেই ঠোঁটে বাঁকা হাসি ফুটে ওঠে। সেভাবেই বলে, আই উইল ম্যানেজ। শিওর? ইয়া। তবুও কোনো হেল্প লাগলে আমায় বলবেন। সবসময় আপনার পাশে আছি। এতটা দুর্দিন এখন এই মন্ত্রী আয়াস চৌধুরীর আসেনি। আরিশা অতি তিক্ত কথাগুলো কেবল শ্রবণ করে। আঁখি জোড়া টলমল করে ওঠে। কোনো প্রত্যুত্তর করে না। সময় ব্যয় না করে তৎক্ষণাৎ উঠে দাঁড়ায়। দৃষ্টিতে দৃষ্টি মিলে কিয়ৎকাল। বিদায়টুকু না নিয়েই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। আরিশা যেতেই আয়াস ক্ষীণ হাসে। মহারানী ভিক্টোরিয়া, এবার তোমায় পুরোপুরি শুধরিয়ে তবেই ছাড়ব। আমার জীবনে তোমার আগমন হবে সম্পূর্ণ নতুন রূপে। একদম এই আয়াসের পারফেক্ট ঘরওয়ালি হয়ে আসবে তুমি। সাজের বেলা কিছুক্ষণ আগেই মাগরিবের নামাজ শেষ হয়েছে। মসজিদ থেকে দলে দলে মুসল্লিরা বের হচ্ছে। আজকের প্রকৃতি কেমন যেন গুমট, বিষাদগ্রস্ত, ঠিক যাতনায় মোড়ানো মেহেরিমার মতোই। হঠাৎ করে আজ নিজেকে বড্ড অসহায় অনুভব হচ্ছে মেহেরিমার। কেবিনে বিষণ্ণ চিত্তে বসে আছে মেয়েটা। উদাস দৃষ্টি যে থেমেছে জানালার বাইরে অবস্থিত বড় একটা নারিকেল গাছ। ধরনীর এক বুক আধারের মাঝে ফাঁকা গাছটাতে মেহেরিমা কি এত দেখে চলেছে নিজেও জানে না। গভীর ভাবনায় আচ্ছন্ন। সামনেই অবনিশেখ বসা। পরীকে কোলে নিয়ে ওর সাথে খেলা করছে। পাশের কাউচে চুপচাপ বসে ফোন স্কল করে চলেছে হৃদিত। মেয়ের এমন বৈরাগ্য ভাবভঙ্গি লক্ষ্য করতে অবনিশেখ মুখ খোলেন। তোর কি হয়েছে রে নীলাক্ষী? সকাল থেকে এমন মনমরা হয়ে আছিস কেন? কোনো সমস্যা? মায়ের কথায় মেহেরিমা দৃষ্টি ফিরিয়ে আনে। কিছুক্ষণ মায়ের মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। মায়ের নিষ্পাপ মুখখানা মেহেরিমার মনে খানিক স্বস্তি ফিরিয়ে দেয়। কি যেন ভেবে বলে, মা, তোমার কোলে আমায় একটু মাথা রাখতে দেবে? মেয়ের এমন আবদারে অবনিশেখ হকচকিয়ে যান। এমন আবদার তো না নীলাক্ষী কখনো করে না। কি হয়েছে মেয়েটার? ততক্ষণে ফোনে চলতে থাকা হৃদিতের হাতটা থেমেছে। আশ্চর্যান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে। মনটা উতলা হয়ে পড়ে। তবে কি সম্পূর্ণ অ্যানাবেলাকে ও এখনো বুঝতে পারেনি? কোথাও ত্রুটি রয়ে গেছে? ওর কাছে থেকেও কি অ্যানাবেলা ভালো নেই? কিসের এত কষ্ট অ্যানাবেলার? হৃদিতের নিজেকে একজন নিরুপায় পথিক মনে হয়। বাবা, পরীকে একটু নেবে তুমি?
অবনী শেখের কথায় হৃদিত উঠে যেয়ে পরীকে নিজের কোলে নিয়ে নেয়। হৃদিতের কোলে যেতেই পরীর মুখে হাসি ফুটে ওঠে। বাবের সাথে খেলায় মশগুল হয়ে পড়ে। হৃদিত কেবিন জুড়ে পায়চারি করতে থাকে আর পরীর সাথে খেলতে থাকে, কিন্তু মনটা পড়ে রয়েছে ওই হৃদয় কুঠুরির রানীর কাছে। হাজারো চিন্তায় মস্তিষ্ক বিভোর। অবনী শেখ মুস্কি হেসে মেহেরিমার উদ্দেশ্যে বলেন, আমার কাছে আয় নীলাক্ষী। ওনার বলতে দেরি মেহেরিমা শুনে দেরি নেই। মায়ের কোলে শুয়ে পরম আবেশে চোখ জোড়া বন্ধ করে নেয়। পৃথিবীর সবটুকু শাস্তি যেন মায়ের কোলে নিবেশিত। অবনী শেখ মেয়ের মাথায় আদুরে পরশে হাত বুলিয়ে দিতে থাকেন। কিছু সুখকর সময় এভাবেই পেরিয়ে যায়। মা, সবটা জেনেও তুমি এত শান্ত কিভাবে আছো? তোমার মনে কোনো প্রশ্ন জাগছে না? আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। যা হয়েছে কিংবা হবে ইনশাআল্লাহ ভালো হবে। মায়ের কথায় মেহেরিমার কপালে ভাঁজের সৃষ্টি হয়। চোখ দুটো ছোট ছোট করে তাকায়। ওর বুঝে আসে না এখানে ভালোটা কোথায়। আজ আর পেটের মধ্যে কথাগুলো চেপে রাখা না, সবটা উগলিয়ে দেয়। মা, তুমিও কি অন্যদের মতো জানো কাজটা কে করেছে? যদি বলি আমি নিজেই বিশ্বাস করবি? হৃদিত থমকে দাঁড়িয়ে যায়। অবিশ্বাস্য কথাটা কর্ণধার হতেই মেহেরিমা বিস্ফোরক দৃষ্টিতে তাকায়। হতবিহ্বল হয়ে পড়ে। সেই দৃষ্টি লক্ষ্য করতে অবনী শেখ হু হু করে হেসে ওঠেন। হাসতে হাসতেই বলেন, আরে মজা করলাম, ভয় পাস না সোনা। মেহেরিমা আটকে রাখা শ্বাসটুকু ছেড়ে দেয়। কয়েকবার জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করে। আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে মা, একটুর জন্য প্রাণ পাখিটা উড়াল দেয়নি। আরে সোনা, তেমন কিছুই না। শুনলাম তুই নাকি ক্যারাটে শিখবি। মেহেরিমা আর চোখে হৃদিতের দিকে তাকায়। হৃদিত ঠিক সেই মুহূর্তে মেহেরিমার দিকে তাকিয়েছিল। কয়েক সেকেন্ডের জন্য চোখাচোখি হয়ে যায়। মেহেরিমা দৃষ্টি ঘুরিয়ে নেয়। বুঝতে আর বাকি থাকে না, সাহেব এই কথা মা পর্যন্ত পাচার করে দিয়েছে। অতি মা ভক্ত ছেলে কিনা। মেহেরিমার এই দিকটা খুব ভালো লাগে। এই 1 বছরে অবনী শেখের একজন আদর্শ ছেলে হয়ে উঠেছে হৃদিত। মেহেরিমা ছোট্ট করে জবাব দেয়, হ্যাঁ মা, শিখবো। গুড ডিসিশন। কোথাও দৃঢ়ভাবে দাঁড়ানোর আগে দেখবি তুই যথাস্থানে পা রেখেছিস কিনা। উপরে ওঠার জন্য ভিত কিন্তু সব সময় মজবুত হতে হয়। এটা মোস্ট ইম্পর্টেন্ট, বুঝলি? একজন শক্তিশালী নারী সে নয় যে কাঁদে না। একজন শক্তিশালী নারী অবশ্যই কাঁদে। সে পরিস্থিতি মেনে নেয়, ভুল থেকে শিক্ষা নেয়, নিজের মস্তিষ্ককে সুস্থ করে তোলে এবং আরও বেশি শক্তিশালী হয়ে ওঠে। আমাদের জীবনে খারাপ সময় আসে আমাদেরকে দ্বিগুণ শক্তিশালী করে তুলতে। এই যে দেখ, আগের তুই আর এখনকার তুই কত আলাদা। সবটা কিন্তু পরিস্থিতির জন্যই সম্ভব হয়েছে। আমার মেয়েকে আমি শক্তিশালী নারী রূপে দেখতে চাই। সব সময় যেমন আমাদের চলার পথ মসৃণ থাকে না, ঠিক তেমনই সবসময় জীবনও সহজ দ্বারায় চলে না। জীবনে জটিলতা, কঠিন সময় আসবে, কিন্তু সেগুলো থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াতে হবে। ভেঙে পড়লে তো চলবে না মা। ভেঙে পড়লে জীবনের কাছে হেরে যাবি, আর জীবনের কাছে হেরে গেলে যে তোর মায়ের সব শিক্ষা চেষ্টা ব্যর্থ হয়ে যাবে। মেহেরিমা মোহগ্রস্তের ন্যায় অবনী শেখের মুখনিসৃত প্রতিটা কথা শোনে। মুহূর্তের মধ্যেই নিজেকে হালকা অনুভব করে। মনের কোথাও নতুন করে একটা জোর পায়। নারী শক্তি ভেতর থেকে ক্রমশ প্রবল হয়ে ওঠে। হাজারো হতাশার কবলে পড়ে হৃদগহীনে ধামাচাপা পড়ে যাওয়া শক্তিগুলো পুনরায় ফিরে আসে। তখনই কর্ণকুহরে ভেসে আসে অতি পরিচিত এক যুবকের কণ্ঠস্বর। আসসালামু আলাইকুম ফুলমণি, কেমন আছেন? নিজের একমাত্র ভাইপোর কণ্ঠ শুনতে দরজার দিকে দৃষ্টিপাত করেন অবনী শেখ। খুশিতে আত্মহারা হয়ে ওঠেন। মেহেরিমার বিস্ময়ে চক্ষুযুগল বড় বড় করে উঠে বসে। এ যেন সপ্তম আশ্চর্যের মধ্যে একটা আশ্চর্য। অবনী শেখ দ্রুত দরজার দিকে অগ্রসর হন। দুহাতে আগলিয়ে নেন নিজের ভাইপোকে। ওয়ালাইকুম আসসালাম। আমার তৌসিফ বাবা, কতদিন পরে দেখলাম। কেমন আছো বাবা? তৌসিফ আলতো হাতে অবনী শেখকে জড়িয়ে ধরে। হাস্য উজ্জ্বল স্বরে বলে, ভালো আছি ফুপিমণি। আপনাদের সবাইকে খুব মিস করছিলাম। পরীকে দেখার জন্য তো আর তর হয়েছিল না, তাই না জানিয়ে চলে এসেছি। অবনী শেখ তৌসিফকে ছেড়ে দিয়ে মাথায় স্নেহের হাত বুলিয়ে দেন। এসে খুব ভালো করেছো বাবা। পরি ওই যে ওর বাবার কাছে, যাও দেখো। তৌসিফ চটজল দিয়ে হৃদিতের দিকে এগিয়ে যায়। তা দেখতে মেহেরিমা ভেঙচি কাটে। আরে বাস, এখন যে দেখি আমার কোনো দামই নেই কারোর কাছে।
যেই আসে পরীর জন্য আসে, আমায় যেন চোখেও দেখে না। পরীকে কোলে নিয়ে একগাল হাসে তৌসিফ, কপালে আলতোভাবে অধর ছুঁয়ে দেয়। নামের সাথে চেহারার একটুও হেরফের নেই, সাক্ষাৎ পরী এসেছে। অপরিচিত ব্যক্তি দেখতেই পরী ছোট্ট চোখ জোড়া দিয়ে পিটপিট করে তাকিয়ে থাকে। সবসময়ের মতোই দুটো কুটি আঙ্গুল মুখে ঢুকিয়ে রাখে। তুই আমার বোন ছিলিস, আসিস, থাকবি, হারি তো আর যাচ্ছিস না। কিন্তু পরির সাথে এখন ভাবনা জমালে পরে ভাগ্নি তো আর আমায় চিনবে না রে বোন। তখন আমি ওর একমাত্র মামা হয়ে কপাল চাপড়ে বেরাবো। তৌসিফের কথা মাটিতে পড়তে দেয় না মেহেরিমা। ভাইয়ের উপর এতদিনে জমে থাকা রাগ ছাল একেবারে মিটিয়ে নেয়। এতদিন কই ছিল এত ভালোবাসা? এখন নতুন করে কোথায় থেকে উদয় হলে? আসছে আমার ভালোবাসা দেখাইতে। তোমার ওই ভালোবাসা আমার মেয়ের লাগবে না। তৌসিফ মুখ দিয়ে কিছু সান্ত্বনা বাণী উচ্চারণ করতে নিলেই কেবিনে প্রবেশ করে ত্রিধা। তৌসিফকে দেখতেই হতভম্ব হয়ে যায়। আপনি এখানে? তৌসিফ আরো বহুগুণ অবাক হয়ে একইভাবে প্রশ্ন ছুড়ে মারে। জি, আপনি এখানে কেন? আমার ভাইয়া, ভাবির কেবিনে আমি থাকবো না তো কে থাকবে? কিন্তু আপনি এখানে কি করছেন? বুক ফুলিয়ে মুড নিয়ে বলে ত্রিধা। তৌসিফ বা কম কিসে, ত্রিধার থেকে কয়েক ধাপ ঊর্ধ্বে চেয়ে মুড নিয়ে বলে, আমার একমাত্র বোনের কেবিনেটা, তাহলে আমি তো এখানে থাকবই, তাই না? দুজনেই বুঝতে পারে ওরা এখানে অবস্থানরত মানুষদের খুব কাছের, কেউ আর কথা বাড়ায় না। কিন্তু মেহেরিমা বুঝি এত সহজে ছেড়ে দেওয়ার মেয়ে? একবার ত্রিধার দিকে তো আরেকবার তৌসিফের দিকে নেটোদায় ছোট ছোট করে তাকায়, কেমন যেন অন্যরকম রহস্যের গন্ধ পাচ্ছে। তোরা একে অপরকে আগে থেকে চিনিস ত্রিধু? মেহেরিমার প্রশ্নে ত্রিধা মুখ ফুলিয়ে ইনোসেন্ট ফেস করে বলতে শুরু করে, তোর ভাইটা বড্ড খাটাস রে মেহু। এই কিছুক্ষণ আগে করিডোরে আমার সাথে আনফরচুনেটলি একটু ধাক্কা লেগেছিল, অমনি কতগুলো কথা শুনিয়ে দিল। আবার আমারে কয় সরি বলতে। সরি শোনা বুঝি এত সহজ? ত্রিধার কথা বলার ধরন দেখে মেহেরিমা খিলখিলিয়ে হেসে ওঠে। এসবে রিদিত কেবলমাত্রই নীরব দর্শক। অবনী শেখ মুস্কি হাসেন। তৌসিফ ভুরু যুগল কুচকে ফেলে। আপনার সরি আপনার কাছে রাখেন ভাই, আমার লাগতো না। ত্রিধা কটমট দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকে, দাঁতে দাঁত পিষে বলে, আমি বলবো না, আমি শুনবো না। আমি। রিদিত বিরক্তিতে চোখ মুখ কুচকে ফেলে। সেই চিরচেনা গম্ভীর কণ্ঠে ধমকে ওঠে, ত্রিধু স্টপ। ব্যাস অমনি দ্বিধা চুপ হয়ে যায়। সুরসুর করে কেবিন থেকে কেটে পড়ে। যাওয়ার আগে তৌসিফ কি ইশারায় জোরসে শাসিয়ে যায়। বিনা দোষে ধমক খেলো কি না। তৌসিফ মৃদু হাসে, বুঝতে পারে মেয়েটা বড্ড চঞ্চল। অদ্ভুত রকমের অনুভূতিতে হৃদয় দুমড়ে মুচড়ে ওঠে। নতুন এই অনুভূতি বুঝতে অপারগ তৌসিফ। সেদিকে অবশ্য বেশি একটা পাত্তা দেয় না। পর মুহূর্তেই রিদিতের দিকে তাকায়। ইস, এই মানুষটার সাথে এখনো পরিচয় হয়নি। পরীর চেহারার সাথে মিলিয়ে সহজেই যে কেউ বলে দিতে পারবে এটা পরীর বাবা। তৌসিফ হেসে রিদিতের উদ্দেশ্যে বলে, কেমন আছেন ভাইয়া? আমি তৌসিফ, মেহরুমের মামাতো ভাই। আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাইয়া। কোন কলেজ? ঢাকা সলিমুল্লাহ মেডিকেল কলেজ ভাইয়া। পড়াশোনার কি অবস্থা? ভালো ভাইয়া। কোনো সমস্যা হলে আমাকে জানাইও। তোমার বোনের থেকে আমার নাম্বারটা নিয়ে নিও। ওকে ভাইয়া। আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে মেহেরিমা রিদিতের থেকে বিদায় নিয়ে কেবিন থেকে বেরিয়ে যায় তৌসিফ। অবনী শেখ ও ত্রিধাকে সঙ্গে নিয়ে তৌসিফকে নিচ পর্যন্ত এগিয়ে দিতে চান। এখনই মেসে ফিরতে হবে তৌসিফকে। অনেক পড়াশোনা ফেলে এসেছে ছেলেটা, এখন একটু বেশি পড়াশোনার প্রেশার যাচ্ছে। তাই তো এই কয়দিনে মন চাইলেও আসার সুযোগ করে উঠতে পারেনি। পরী মেহেরিমার কোল আলোকিত করে ঘুমিয়ে আছে। ক্ষণে ক্ষণে ভেসে আসছে আঙ্গুল চোষা চপচপ শব্দ। মেহেরিমা নিঃশব্দে হাসছে আর গালে টপাটপ চুমু বসিয়ে দিচ্ছে। মায়ের স্পর্শ পেয়ে পরী ঘুমের মাঝে আনমনে মুচকি হাসি দেয়। হৃদিত পূর্ণ দৃষ্টি মেলে সেদিকে তাকায়। মনটা সুখ সুখ অনুভূতিতে ছেয়ে যায়। এমন একটা তৃপ্তিদায়ক মুহূর্ত নিজ চোখে দেখার স্বপ্ন যে হৃদিতের বহুদিনের। এখনো রেগে আছিস জান? আই এম সরি। হৃদিতের ব্যথিত নির্জীব কণ্ঠস্বর। মেহেরিমা স্মিত হাসে, চোখ তুলে হৃদিতের মুখে দৃষ্টি রাখে। অতি ধীর শান্ত স্বরে আওড়ায়, সত্যি? 3 সত্যি কুট্টুসের বাবা। হৃদিত ঠোঁট চেপে হাসে। ফোনটা হাতে নিয়ে পাজরা উঠিয়ে আরাম করে বেডে বসে। মিনিট পেরোতেই গুনগুনিয়ে গেয়ে ওঠে, एक तुम्हें चाहने के अलावा और कुछ हमसे होगा नहीं,
दिल में जो है छुपा मैं किसी से कहूँगा नहीं, बोल दो ना जरा दिल में जो है छुपा मैं किसी से कहूँगा नहीं, मैं किसी से कहूँगा नहीं। হৃদিতের গাওয়া গানটা কর্ণগোচর হতে মেহেরিমা বিজ্ঞদের মতো বলে, বুড়ো বয়সে ভীমরতি, এক মেয়ের বাবা হয়ে গেছে, আবার ঢং দেখলে বাঁচি না। গাইছে দেখো, তোমাকে ভালোবাসা ছাড়া আর কিছু করতে পারবো না। তা বলি, আপনি আমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে গেলে আমি বুঝি আপনাকে আস্ত রাখবো মশাই? হৃদিত খুব করে চেয়েও নিজের হাসি আটকিয়ে রাখতে পারে না, শব্দ করে হেসে দেয়। হাসির সেই শব্দ মেহেরিমার শ্রবণেন্দ্রিয় গুঞ্জন তলে। কম হাসা মানুষদের হাসি বোধহয় একটু বেশি সুন্দর হয়, আর প্রসঙ্গ যদি হয় ছেলেদের নিয়ে তাহলে তো কথাই নেই। মেহেরিমা নিজের দু চোখে পৃথিবীর সবটুকু মুগ্ধতা নিয়ে হৃদিতের দিকে তাকিয়ে থাকে। থমকে যায় সময়, থমকে যায় হৃদয়, চাহনিতে উপচে পড়ে এক বুক ভরা ভালোবাসা। অজান্তেই মুখ দিয়ে অস্ফুট স্বরে বেরিয়ে আসে, মাশাআল্লাহ। ঈশান, শুট হিম। বজ্রপাতের ন্যায় শীতল গর্জনে ঈশানের অন্তরাত্মা কেঁপে ওঠে। রিভলভার ধরে রাখা হাতজোড়া থরথর করে কাঁপছে। ইতিমধ্যে ভয়ে পুরো শরীর দরদরিয়ে ঘেমে উঠেছে, কপাল বেয়ে চুয়ে চুয়ে ঘাম ঝরছে। কাঁপা কাঁপা কণ্ঠে কোনো রকমে গলা দিয়ে উচ্চারণ করে, স্যার, আই কান্ট। দেন আই উইল গুড ইউ হ্যাভ জাস্ট 10 সেকেন্ড। বজ্রগম্ভীর কণ্ঠে ঘর কাঁপিয়ে কাউন্টডাউন স্টার্ট করে যুবক। 1 2 3 4 5। বুলেটের তীব্র শব্দে থমকে যায় বদ্ধ ঘরের পরিবেশ। অন্ধকারাচ্ছন্ন ঘরের অদূর থেকেই ভেসে আসছে মৃদু গঙ্গানির আওয়াজ। যুবক ঠোঁটের কোণা বাদিকে খানিকটা উঁচু করে বাঁকা হাসে। গুড জব ঈশান, আই এম প্রাউড অফ ইউ। বাইরের দুজন গার্ডকে ডাকো ফাস্ট। আজ আমার সামনে বসে বডিটা কেটে টুকরো টুকরো করবে ওরা। মাই আইস নিড সুইট। এমন ভয়ঙ্কর কথাবার্তায় ঈশানের গলা শুকিয়ে কাঠ হয়ে আসে। একটু পানির খুব প্রয়োজন, কিন্তু কোথায় পাবে? স্যার জানতে পারলে এখানেই পুঁতে রেখে যাবে। এমন নয় যে ঈশান এগুলো নতুন দেখছে, এগুলো তো স্যারের নিত্যদিনের কাজকর্ম। তবে ইদানিং স্যার যেন একটু বেশি হিংস্র হয়ে উঠেছে। ঈশান খুব কষ্টে কম্পনরত চরণ যুগল টেনে অন্ধকারের চাদর ঠেলে বাইরে বেরিয়ে যায়। যুবকের শানিত দৃষ্টি মধ্যবয়সী পুরুষের মৃত দেহর দেখতে স্থির। কিছুক্ষণ আগেই তো নিজেকে পৃথিবীর রাজা মনে করছিল, মুড নিয়ে কত বড় বড় কথা বলছিল, এখন সব হাওয়া ফুরুত। যুবক তার ছেলের সহিত অধজোড়া নাড়িয়ে চুকচুক শব্দ তোলে। সেই মুহূর্তেই যুবকের ফোনটা তীব্র ঝংকার তুলে বেজে ওঠে। নিস্তব্ধ পরিবেশে শব্দটা বড্ড ভয়ানক শোনায়, যেন কোনো অশরীরী বেসুরে কণ্ঠে গান গাইছে। যুবক অত্যধিক বিরক্ত হয়। কল কাটার জন্য ফোনটা হাতে নিয়েও পরিচিত এক নম্বর অক্ষিগোচর হতেই রিসিভ করে। অপর পাশ থেকে ভেসে আসে ক্রন্দনরত কণ্ঠস্বর। কপালে দৃঢ় ভাঁজ ফেলে সবটা নিগুড় মনোযোগের সহিত শোনে যুবক। ছোট্ট একটা বাক্যে কল ডিসকানেক্ট করে দেয়। আই এম কামিং সুন। ভাবি, আসবো? শ্রেয়া চৌধুরী নতবদন তুলে চায়, সংবেদন শূন্য দৃষ্টি। দরজার সামনেই বিধ্বস্ত অবস্থায় ঠায় দাঁড়িয়ে আছেন আয়রা চৌধুরী। চোখে মুখে এক আসমান সমপরিমাণ ব্যথা দৃশ্যমান। শ্রেয়া চৌধুরী থেকে কোনো জবাব না পেয়ে স্লক পায়ে সামনে এগিয়ে আসেন। শ্রেয়া চৌধুরীর অবস্থান ফ্লোরে, খাটের সাথে হেলান দিয়ে পাজোড়া ভাঁজ করে সেথায় অবলীলায় মাথা রাখা আয়রা চৌধুরী শ্রেয়া চৌধুরীর পাশেই বসেন। কারোর মুখে কোনো কথা নেই। সেকেন্ড পেরোয়, মিনিট পেরিয়ে যায় বেশ কিছু সময়। অকস্মাৎ আয়রা চৌধুরী ডুকরে কেঁদে ওঠেন। একসময় চিৎকার করে কাঁদতে থাকেন, যেন মনের সব যন্ত্রণা চোখের পানির সাথে ধুয়ে মুছে নিঃশেষ করে দিতে চান। আদৌ কি তা সম্ভব? ওনার এমন হৃদয়স্পর্শী কান্না শ্রেয়া চৌধুরীর মাঝে তেমন কোনো প্রভাব ফেলে না। তিনি তার নিজের জগতে আছেন, যেই জগৎ নিকষ কালো অন্ধকারে মোড়ানো। দেখা নেই এক চিলতে আলোর। ওরা আমার সব কেড়ে নিল ভাবি, আমার ভালোবাসা, আমার সন্তান, সব। আব্বা আমার সাথে খুব অন্যায় করেছে ভাবি। উনি আমায় জীবন্ত লাশ বানিয়ে রেখে গেছে। নিজে মরে যেয়ে মুক্তি পেয়েছি, কিন্তু আমায় রেখে গেছে জ্বলন্ত অগ্নিকুণ্ডে। আমি যে আজও মুক্তি পেলাম না ভাবি। সেই মর্মভেদী কঠিন রাতের কথা মনে পড়লে আমি আজ নিজেকে ঠিক রাখতে পারি না। আমি প্রতি সেকেন্ড মরি, নিয়ত করে প্রতিদিন মরি ভাবি। একবার যে আমায় ক্লান্ত শরীর মন দুটোরই মুক্তির প্রয়োজন। অস্পষ্ট কম্পনরত কণ্ঠস্বর আয়রা চৌধুরীর। শ্রেয়া চৌধুরী বিষণ্ণ মুখে মৃদু হাসেন, চোখে পানি, অধরে হাসির মেলা। এই পৃথিবী
আমাদের মন পীড়া বুঝবে না রে আরু। এই জগতে মানুষরা বাইরের রূপ দেখে ভালো মন্দ যাচাই করে, ভেতর দেখে না, কারো মন বোঝে না। ওরা স্বার্থপর, ওরা আমাদের মতো ভালোবাসতে জানে না। এই পৃথিবী আমাদের ভালোবাসাকে হিংসা করে। শ্রেয়া চৌধুরী বলা কথাগুলো কর্ণধার হতেই আয়রা চৌধুরী নিজের কান্না থামায়। উনি তো ভুলতেই বসেছিলেন, সামনে উপস্থিত রমণী ওনার মতোই একজন অভাগী নারী। অভাগী নয় তো কি, এত ভালোবেসে তার বিনিময়ে বিচ্ছেদ জুটলে সেই ভাগ্যের মতো দুর্ভাগ্য আছে নাকি? না পেলে তো পেলই না, কিন্তু পেয়ে হারানোর যাতনা যে অসীম। কণ্ঠনালী ভেদ করে বেরিয়ে আসে ম্লান কণ্ঠস্বর। ভাইজান যদি সত্যি ফুস দিয়ে দেয় ভাবি, আমার লাশ সাইন করবে ওই ডিভোর্স পেপারে। আমি বেঁচে থাকতে এই কাজ সম্ভব না। তার আগে আমার হাত দুটো পচে যাক, চোখ দুটো গলে যাক, এই পৃথিবীর বুক থেকে আমার অস্তিত্ব বিলীন হয়ে যাক। কাউকে এতটা ভালোবাসতে নেই ভাবি, বিনিময়ে এক বুক আত্মনাদ ছাড়া কিছুই মিলবে না। আচ্ছা ভাবি, হৃদিত হঠাৎ করে এতটা শান্ত কিভাবে হয়ে গেল? ওর মাঝে আগের হিংস্রতা কোথায় যেন হারিয়ে গেছে। সবটাই প্রখর তুফান ওঠার পূর্বাভাস। আমার সবচাইতে বেশি ঠকিয়েছে আমার ছেলে। নিজের পরিচয় লুকিয়ে আমার কাছে, সন্তান, স্বামী সবাই আমাকে ঠকিয়েছে। আজ নিজের ভুল হয়ে ওদের হারিয়ে নিঃস্ব আমি। শ্রেয়া চৌধুরী ভাঙ্গা কাতর স্বর। এক পর্যায়ে এসে আয়রা চৌধুরী কপালে সূক্ষ্মবাজের সৃষ্টি হয়। ভ্রুজোড়া কিঞ্চিত কুচকায়, চোখে মুখে মলিনতা কেটে যে সংশয় ফুটে ওঠে সন্দিহান কণ্ঠে প্রশ্ন ছড়ে। হৃদিতের আবার কি পরিচয় ভাবি? বহুরূপী আমার ছেলে। ওর এক এক রূপ আমাদের মতো চুনোপুটিকে বিনাশের দৌড় করায় পৌঁছে দিতে সক্ষম। আমার আলিফিয়া অ্যামেলিয়াকে ওরা ফিরিয়ে না দিলে আমি ওদের জীবন নরক বানিয়ে দেবো ভাবি। ভালোবাসা হারিয়েছি আমি, কিন্তু সন্তান হারাতে পারবো না। আল্লাহ না করুক ওই মাথাটা যদি আমার অ্যামেলিয়ান হয়, তাহলে জ্যান্ত মাটিতে পুঁতে রেখে দেবো সব কয়টাকে। অথচ একজন মায়ের বুক খালি করার মতো এই নিকৃষ্টতম কাজটাই করেছিস তোরা। আয়রা চৌধুরী খানিকটা থতমত খেয়ে যান। এই মুহূর্তে সে শ্রেয়া চৌধুরী থেকে এমন উত্তর উনি একদমই আশা করেননি। চুপ হয়ে যান, নীরবতাকেই প্রাধান্য দেন। শ্রেয়া চৌধুরীর ওষ্ঠধয়ে এক ঝাঁক অবজ্ঞার হাসির দেখা মেলে। আয়রা চৌধুরী কুটিল হেসে বিড়বিড়ায়, যা শ্রেয়া চৌধুরীর কর্ণ পর্যন্ত পৌঁছাতে ব্যর্থ। বোকা ভাবি, সব কিছু আবার নতুন রূপে নতুনভাবে শুরু হবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। কুসুমপুরে 3 দিন সময়ব্যাপী গ্রামীণ মেলা বসেছে। অবস্থান গ্রামের প্রাইমারি স্কুলের ফিল্ড, যে স্কুলটা বিগত 12 বছর আগেই প্রতিষ্ঠিত হয়েছে। ইতিমধ্যে মেলা 2 দিন পেরিয়েছে। আগামীকালই মেলার শেষ দিন। কুসুমপুরের মানুষের মনে আনন্দের ভেলা ছুটে চলেছে। ছোট বড় সবাই উল্লাসে মেতে উঠেছে। সবাই যেন সুখের স্বর্গে বসবাস করছে। মায়া উঠানে চেয়ার পেতে বসে ওর বড় যা ইরানির সঙ্গে আড্ডা দিচ্ছে। আড্ডার বিষয়বস্তু আহামরি কিছু না। ইরানি নিজের স্কুল জীবনের গল্প সহ প্রথম ভালোবাসার অনুভূতি প্রকাশ করছে। মায়া একজন নীরব মনোযোগী শ্রোতা। জানো মায়া, আমি যখন ওই পোলারে ভালোবাসতাম তখন আমি বহুত নির্লজ্জ আসছিলাম। ওই পোলা আমার চেয়ে 1 ক্লাস উপরে পড়তো। ওই পোলারে দেখার জন্য আমি ওদের ক্লাসে প্রতিদিন নানান বাহানা নিয়ে যাইতাম, কিন্তু কোনোদিন মুখ ফুটে মনের কথা কইতে পারিনি। একটা সময় যখন করার চেষ্টা করি তখন জানতে পারিলাম পোলারও নাকি একজন ভালোবাসার মানুষ আছে। ব্যাস, আর কোনো কথা নেই, আমি দূরে সরে আসি। ওই সময় আমার এক বান্ধবী কইছিল, কিছু কিছু ভালোবাসা দূর থেকেই বেশি সুন্দর। ভালোবাসার মানুষকে নাকি ভালো থাকতে দেখাটাও এক প্রকার শান্তিদায়ক অনুভূতি, হোক না সেটা অন্যজনের সাথে। ওই পোলারে আমি এখনও ভালোবাসি কিনা জানি না, তবে ওই পোলার কথা মনে পড়লে বুক পড়ে দম বন্ধ হয়ে আসে আমার। কিন্তু একটা কথা উপলব্ধি করতে পারতেছি, নিজের কল্যাণের জন্য কিছু প্রিয় জিনিস হারিয়ে ফেলাই উত্তম। কথাগুলো বলেই ইরানি হাসে। মায়ের চোখের পর্দায় ভেসে ওঠে তাইফের মুখাবয়ব। মনে কড়া নাড়ে জীবনের প্রথম ভালোবাসা নামক অনুভূতিগুলো। সেগুলো আজ শুধুই স্মৃতি, তবে বড় সুখকর অনুভূতি ছিল। তাইফকে প্রথম দেখেছিল ওদের কলেজের সামনে। আহা, প্রথম দেখায় কি সাংঘাতিক ভালোটাই না লেগেছিল। প্রথম দেখায় মনগহীনে ভালোবাসার ছন্দ বনেছিল ছেলেটা। মায়া দীর্ঘশ্বাস ফেলে। এখন আর ওগুলো নিয়ে ভাবতে চায় না, কিন্তু স্মৃতি যে পিছু ছাড়ে না। এই ক্ষুদ্র জীবনে বোধহয় তাইফ নামক স্মৃতি থেকে আর মুক্তি মিলবে না। মনে মনে আওড়ায়।
অপ্রকাশিত কষ্টের বহিঃপ্রকাশ নীরবতা। দুজনের নীরবতার মাঝেই অদূর থেকে ভেসে আসে শান্ত তড়িঘড়ি কণ্ঠস্বর। বাড়ির গেট দিয়ে প্রবেশ করছে চিল্লাতে চিল্লাতে। মায়াপরি, কোথায় আপনি? জলদি রেডি হয়ে নিন। শান্তর কণ্ঠস্বর শুনতেই মায়া ঠিকঠাক হয়ে বসে। কিছু বলার জন্য ঠোঁটজোড়া নাড়াতেই ইরানি ঠাট্টার ছলে বলে, কি গো ভাই, কই যাবা বউ নিয়ে? মেলায় নাকি? বাড়ির প্রেম করে সুবিধার হচ্ছে না, তাই না ভাই? ইরানির কথায় শান্ত হো হো করে হেসে ওঠে, দুষ্টু কণ্ঠে বলে, নির্জন ঘর, সাথে বউ, প্রেম করে মজা হবে না কেন ভাবি? ফাঁকা ফিল্ডে গোল দিয়ে যে মজা, জনবহুল ফিল্ডে গোল দিয়ে সেই মজা আছে নাকি? বড় কথা, সেখানে তো গোল দেওয়ার সুযোগই মিলবে না। ইরানি অট্ট হাসিতে মেতে ওঠে। হাসি না থামতেই যেন থামছে না। এই এক দোষ মেয়েটার, হাসতে শুরু করলে আর থামার নাম গন্ধ থাকে না। অপরদিকে মায়া লজ্জায় মরিমরি অবস্থা। মন চাইছে মাটি ফাঁক করে এক্ষুনি ভিতরে ঢুকে যেতে। কিরকম ঠোঁটকাটা কথাবার্তা! চোখ তুলে আর শান্তর দিকে তাকানো দুঃসাহস করে না। এবার বেশ সিরিয়াসলি বলে শান্ত, মায়াপরি, আপনার সময় 10 মিনিট। অলরেডি রাত 8টা বেজে গেছে। জলদি রেডি হয়ে আসুন। কিন্তু মা, হাজব্যান্ডের সাথে যাচ্ছেন আপনি, অন্য কারোর সাথে যাচ্ছেন না যে কাউকে কৈফিয়ত দিতে হবে। নাকি আমি বেকার বলে অন্যদের মতো আপনিও টাকা নিয়ে ভাবছেন? বড়লোকদের মতো দামি গাড়ি বাড়ির সুখ দিতে না পারলেও 1 প্লেট ফুচকা চটপটি খাওয়ানোর সামর্থ্য আছে আমার। আল্লাহ, এই না না, আমি ওইভাবে বলিনি, ভুল বুঝবেন না আপনি। জাস্ট 5 মিনিট ওয়েট করুন, আমি বোরকাটা পরেই চলে আসবো। মায়া আটকে ওঠে। কি বললো আর কি বুঝলো ছেলেটা? ভাবা যায়। নিজের কথা শেষ করে ঘরের দিকে ছুটে যায়। শান্ত মৃদু হাসে। কোথায় কোনো ডোজ দিতে হয় ওর ভালো করেই জানা আছে। ইরানি নিজের ঘরের দিকে হাঁটা ধরে। যাওয়ার আগে কিছু একটা ভেবে বলে, মেয়েটা বড্ড নিষ্পাপ, সহজ সরল গো ভাই। মনে কোনো প্যাস নেই, নিজের সবটুকু দিয়ে ভালো রেখো মেয়েটাকে। এই বেকার বাউন্ডুলের ভারে ভালোবাসা ছাড়া আর কিচ্ছু দেওয়ার নেই যে ভাবি। আমার এই সামান্য ভালোবাসাতে যদি মায়াপরি ভালো থাকতে পারে, তাহলে এই শান্তর জীবনে রানী হয়ে থাকবে সে। দোয়া রাখি তোমরা একসাথে খুব ভালো থেকো, আল্লাহ তোমাদের ভালো রাখুক। ইরানি নিজের ঘরে চলে যায়। শান্তর অধরে অবসন্ন হাসির দেখা মেলে। ঠিক 5 মিনিটের মাথায় মায়ের নিখুঁত ইন্দ্রজাল বেষ্টিত আনন চক্ষু গোচর হয় শান্তর। নিজের সম্বিত খুইয়ে বসে ছেলেটা। মায়াকে যে কালো বোরকাতে এতটা সুন্দরী লাগবে তা পুরোটাই শান্তর কল্পনার বাইরে ছিল। গতকালই বোরকাটা কিনে এনে দিয়েছে। শান্ত দিকে এগিয়ে আসা মেয়েটা কোনো সাধারণ মেয়ে না, এ যেন সাক্ষাৎ অপ্সরা। মায়া ততক্ষণে শান্তর সামনে এসে দাঁড়িয়েছে। শান্তর কোনো নড়চড় না দেখে নিজেই তাড়া দেয়, আমি রেডি, চলুন। শান্ত হুঁশে ফেরে ছোট্ট করে বলে। দুজনে চুপচাপ রাস্তার এক পাশ দিয়ে হেঁটে চলেছে। শুনশান নিস্তব্ধ পরিবেশ। শান্ত নিজের জগতে বিচরণ করছে। নিজেকে খুব করে সামলাতে ব্যতিব্যস্ত। এই মেয়ে আজকাল শান্তর ঘুম কেড়ে নিচ্ছে। এটা মোটেও স্বাভাবিক ব্যাপার না। এরকম তো হওয়ার কথা ছিল না। ওদের হাটের মাঝে রাস্তা দিয়ে 2-1টা গাড়ির শোষর শব্দ তুলে ছুটে চলেছে। গ্রামের রাত 8টা মানে বেশখানি রাত। মেলা হওয়ার দরুন অন্য দিনের তুলনায় আজ একটু বেশি জমজমাট গ্রাম। আর সেটা স্কুলের নিকট আসতে বুঝতে পারে মায়া। দীর্ঘদিন পর রাতের মেলা দেখতে উৎফুল্ল হয়ে ওঠে মেয়েটা। চোখে মুখে উপচে পড়া খুশির ঢল। তা খেয়াল করতে মুস্কি হাসে শান্ত। আগে কিছু খাবেন নাকি ঘুরে দেখবেন? আগে ঘুরবো, ওদিকে অনেকগুলো স্টল বসেছে, চলুন ওদিকে যাই। মায়ের উল্লসিত কণ্ঠস্বর। হাস্যোজ্জ্বল মুখে সামনে অগ্রসর হতে শান্ত মায়ের ডান হাতটা নিজের হাতের মুঠোয় পুড়ে নেয়। মায়া থমকায়। ক্ষীণকায়া ঈষৎ কেঁপে ওঠে। হৃদস্পন্দন বৃদ্ধি পায়। শান্ত চোখে চোখ রেখে তাকায়। শান্ত দৃষ্টি স্থির রাখে কিয়ৎকাল। অনেক ভিড় এখানে। আমার হাত ছাড়ানোর বৃথা চেষ্টা করবেন না। আমার উদ্দেশ্য খারাপ না। উদ্দেশ্য খারাপ হলে এখনও ভার্জিন হয়ে আমার সামনে উপস্থিত থাকতে পারতেন না। আশা করি আমার কথার অর্থ বুঝতে পেরেছেন মায়াপরি। মায়া খানিকটা লজ্জা পায়, তবে সেটাকে বেশি গুরুত্ব দেয় না। ডানে মাথা কাত করে হ্যাঁ বলছে, যার অর্থ বুঝতে পেরেছে। দুজনে মিলে খুব ঘুরে মেলায়। ফুচকা, চটপটি, ভাজা পোড়া, হাওয়াই মিঠাই সহ অনেক কিছু খায়। 1 ডজন কাচের চড়ি, একটা টিকলি আর একটা হোয়াইট স্টোনের নাকফুল কিনেছে মায়া। শান্ত আরো কিছু কেনার জন্য সাধলেও না করে দিয়েছে মায়া। এত সুন্দরভাবে আজও কেন মেলা আস্বাদন করেনি মেয়েটা? শুধু মেলা কেন, কোনো কিছুই এভাবে উপভোগ করেনি। ঘোরাঘুরির
পুরোটা সময় মায়ার হাতখানা সযত্নে নিজের হাতের মাঝে আবদ্ধ রেখেছিল শান্ত, যেন ছেড়ে দিলে ওর মায়াপরি হারিয়ে যাবে। নিজের অধিকারটা ভালোভাবেই ফলিয়েছে আজ। মায়ের অবশ্য খারাপ লাগেনি, ভালো লেগেছে। নতুন নতুন অনুভূতির সাথে পরিচিত হয়েছে। মানুষটাকে ভালোবাসার একটা চেষ্টা করাই যায়। ঠিক এখন এই মুহূর্ত থেকেই বিষয়টা মন্দ হয় না। পরক্ষণেই নিজের ভাবনায় নিজেই লজ্জা পেয়ে যায়, মুখ জুড়ে লালচে আভা ছড়িয়ে পড়ে। সেটা লক্ষ্য করতেই শান্ত ভুরু কুচকে বলে, কি হলো মায়াপরি, এভাবে উইদাউট এনি রিজন একা একাই লজ্জা পাচ্ছেন যে? কিছু তো একটা আছে। একদিন ঘুরেই আমার প্রেমে পড়ে গেলেন নাকি? সামথিং সামথিং? নাথিং নাথিং। লাজুক ধীর কণ্ঠধ্বনি মায়ার। দুজন কিছুক্ষণ চুপ থেকে সমস্বরে হেসে ওঠে। হাসতে হাসতে দুজনের নাজেহাল দশা। এই হাসি যেন থামার নয়। একজোড়া কপত কপতির সুখমিশ্রিত হাসির শব্দে অতি কাছের বিষ্ণু নদীর জলগুলো ঢেউ খেলে যায়। তৃপ্তিদায়ক এই ক্ষণকালের সাক্ষী হয়ে থাকে দূর আকাশের ওই নক্ষত্রমহল। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা জ্বরে স্তব্ধ অটোবিগুলো, অটোবির ডালে বাসা বেঁধে থাকা নামনা জানা বিহঙ্গের দল, আর এই তমিশ্র নিশ্চল প্রকৃতি। মেহেরিমার খুশি আকাশচুম্বী। আগামীকাল গ্রামে ফিরে যেতে পারবে। আজ সন্ধ্যায় ডক্টর সকল আপডেট রিপোর্টগুলো চেক করে জানিয়েছে মেহেরিমাকে বাসায় নিয়ে যাওয়া যাবে। চাইলে আগামীকালই সম্ভব। আলহামদুলিল্লাহ, আপাতত সব ঠিকঠাক আছে। মাথার সেলাইগুলো আজ সকালেই কাটা হয়েছে। 1 মাস পরে এসে আবারও নতুন করে পরীক্ষা নিরীক্ষা করে ডক্টরের কাছে রিপোর্ট শো করতে হবে। এই তো, এতটুকুই রেসপন্সিবিলিটি। মেহেরিমার তো নাচতে মন চাইছে। অবশেষে এই 4 দেওয়ালের মাঝে থেকে একটু ফুরসত মিলবে। মেহেরিমা বেডে বসে আছে। ওর কোলে মাথা রেখে শুয়ে আছে হৃদিত। আখি জোড়া বন্ধ, তন্ডাচ্ছন্ন বোধ হয়। মেহেরিমা চঞ্চল হস্তযুগল হৃদিতের চুলে বিলি কাটতে ব্যস্ত। কথা বলতে না পেরে মেহেরিমা হাঁসফাঁস করছে। মনে হচ্ছে এক্ষুনি দম বন্ধ হয়ে মারা যাবে। হৃদিত ঘুমিয়েছে কিনা চেক করতে ললাটে আলগোছে অদূত শুয়ে দেয়। ট্রিক্সের চটজলদি কাজ হয়। হৃদিত পিট পিট করে নেট্যযুগল মেলে তাকায়। মেহেরিমা মুস্কি হাসে। হৃদিত ভুরু তুলে চায়। কি জান? হৃদিতের ঘুম চড়ানো ভারী কণ্ঠস্বর, হয়তো একটু ঘুম ঘুম ভাব এসেছিল। মেহেরিমাকে এলোমেলো করে দেওয়ার জন্য এই শটটাই যথেষ্ট। বড্ড আদুরে লাগে। নিজেকে স্মরণ করে আহ্লাদি কণ্ঠে বলে, ঘুমাচ্ছেন কেন? আমি কথা বলবো কার সাথে? এভাবে চুপ থাকতে আমার ভালো লাগছে না। মেহেরিমার মুখমণ্ডলে পূর্ণ দৃষ্টি স্থির রাখে হৃদিত স্মিত হাসে। নরম তুলতুলে হাত দুটোতে গাঢ়ভাবে অধর ছুঁয়ে দেয়। আচ্ছা বল, শুনছি। কুট্টুসের জন্য শপিং করতে হবে। পুরো একটা শপিং কমপ্লেক্স চলে যাবে তোর কাছে। আরে তা না। তাহলে? আপনাকে সাথে নিয়ে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের সবগুলো দোকান ঘুরে ঘুরে কুট্টুসের জন্য শপিং করতে চাই আমি। দিস ইজ মাই বিগ ড্রিম। আচ্ছা ম্যাম। কুট্টুসের 2 বছর হলেই আমরা 3 জন মিলে ট্রিপ দেব আমার পছন্দের ফরেন কান্ট্রিগুলোতে। সাথে অনেক সুন্দর সুন্দর ফটোশুট করব। তাহলে কুট্টুসের ছোটবেলাটা আমাদের কাছে অনেক বেশি স্পেশাল হয়ে থাকবে। আমাদের কুট্টুস যখন বড় হবে তখন স্মৃতিস্বরূপ আমরা ওগুলো দেখব। কোন কোন কান্ট্রি? সবার প্রথমে সুইজারল্যান্ড, তারপর কাশ্মীর, আরো আছে, সেগুলো পরে বলবো। ওকে মহারানী। আহা, কত ভালো হাজবেন্ড আমার। আসুন দুটো চুমু দেই। নিষেধ করেছে কে? তবে দুটোতে আমার পোষাবে না। কাম ক্লোজার আনাবেলা, আমারটা আমি নিয়ে নিচ্ছি। মেহেরিমা খিলখিলিয়ে হেসে ওঠে। সেভাবেই কণ্ঠে রং ঢং মাখিয়ে বলতে শুরু করে, এটা খুব ভালো পারেন আপনি। শুধু মুখ দিয়ে উচ্চারণ করতে দেরি আর অমনি সাহেব আমার রেডি। হৃদিত অনতি বিলম্বে উঠে বসে। মেহেরিমা কিছু বোঝার আগেই আকস্মিক পাজোড়া টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নেয়। তড়িৎ গতিতে গলায় মুখ ডুকবায়। ঘোর লাগানো গলার স্বর, তুই তো আজ পুরোপুরি গেছিস। এতটা মুখ ফরফর না করলেও পারতি। মুড এসেছে। আই এম সরি জান। অবনীশেখ হসপিটালের নিচে দাঁড়িয়ে আছেন। আজও তৌসিফ এসেছিল। মাত্রই মেসে ফেরার উদ্দেশ্যে গাড়িতে উঠল ছেলেটা। মেহেরিমাকে এক ঝলক দেখা দিয়ে কুট্টুসের সাথেই খেলেছে বেশি। ছেলের মন যে ডানে বেয়ে হাঁটতে বেড়াচ্ছে সেটা অবনীশেখ বুঝতে পেরেছেন। না হলে বইয়ে মাথা গুঁজে থাকা ছেলেটা পরপর 2 দিন হসপিটালে আসবে কেন? এটা সত্যি অবিশ্বাস্য। ত্রিধার দিক থেকেও পজিটিভ সাইনই পেয়েছে। ত্রিধা তৌসিফ ওদের একসাথে দারুণ মানাবে। তেমন হলে না হয় অবনীশেখ নিজেই কথা বলবেন আজাদ চৌধুরীর সাথে। নিজের কল্পনা জল্পনা শেষ করে পিছু ঘুরতে নিলে কর্ণকুহারে ভাসমান হয় অপরিচিত পুরুষালী কণ্ঠস্বর। আপনাকে যতটা শক্তিশালী ভেবেছিলাম তার ঊর্ধ্বে আপনি।
অবনীশিকের পদযুগল থেমে যায়, পিছু ফিরে যায়, চক্ষুগোচর হয় পরিচিত দুটো মুখ, আরিশা আর ওর বাবা মামুন তালুকদার। তাহলে কথাটা মামুন তালুকদার নিজেই বলেছেন। অবনীশিক মুস্কি হেসে প্রত্যুত্তর করেন, নো ওয়ান ইজ মোর স্ট্রঙ্গার দেন আ ওমেন হু হেল্ড হার অন উইটস। ঠিক এই মুহূর্তে আপনি নতুন আরও একটা রূপের সাথে পরিচয় হলাম। আপনি অনেক বেশি সাহসীও বটে। আই এম ড্যাম শিওর আপনার ধ্বংস যারা চায় তারা নির্বোধের শীর্ষে। ধ্বংস হয়েই নিজেকে তৈরি করেছি আমি, এত সহজে ধ্বংস হওয়ার জন্য নয়। ধ্বংসের শেষ প্রান্ত থেকে এই অবনীর শেখের সৃষ্টি। চাইলে আপনিও একটা চান্স নিতে পারেন, জলসানোর দায়িত্ব আমার। মামুন তালুকদার তবদা খেয়ে যান, চোখ জোড়া অক্ষিকোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। নারীর আবার এ কোন রূপ? এত কঠিন নারীর রূপ, এত দুরূহ শব্দ ভাণ্ডার নারীরও আছে নাকি? তবে কি এত দিন উনি ভুল জেনে এসেছেন? আরিশার ঠোঁটে হাসি, বেশ মজা পেয়েছে। মাঝে পেরিয়েছে 3টা দিন, যাতনা মিশ্রিত প্রাতকাল, শোকের ছায়া ছড়িয়েছে সর্বখানে। শোকাচ্ছন্ন প্রহরে চৌধুরী বাড়ির ড্রয়িং রুম দখলদারদের উপস্থিতিতে পরিপূর্ণ। মধ্যরাতেই পুরো চৌধুরী পরিবার নিজ বাসভবনে ফিরেছে। পরীর আগমনের খুশিতে আয়াস আর আরিফ চৌধুরী বাবা ছেলে দুজনে মিলে গ্রামে বড় করে একটা মাহফিলের আয়োজন করতে চাচ্ছেন। মূলত সেজন্যই আরিফ চৌধুরীও সপরিবারে উপস্থিত হয়েছেন। সময় সকাল 7টা। আরিফ চৌধুরী আর আয়াসের ঠিক সম্মুখেই অপর সোফায় অবস্থান করছেন এসপি ইভান মির্জা এবং এসআই অমিত সাহা। পাশের সোফায় আজাদ চৌধুরী এবং আবরা চৌধুরী বসা। ইভানের তুখর দৃষ্টি চৌধুরী বাড়ির প্রতিটা কোণা পর্যবেক্ষণে মনোনিবেশিত। অমিত সাহা ইভানের ভাবভঙ্গি পর্যবেক্ষণ করে চলেছেন। নীরবতা ভঙ্গ করে আরিফ চৌধুরী নিজেই প্রশ্নাত্মক গলায় প্রশ্ন করেন, আপনাদের আমরা কিভাবে সাহায্য করতে পারি? ইভান হাসে, অধরে হাসি অটল রেখে প্রফেশনাল আচরণের সহিত বলে, আপনার বাড়িটা সুন্দর, আমার বেশ পছন্দ হয়েছে। এখানে 2টো দিন থাকতে পারলে মন্দ হয় না। সিঁড়িতে অবস্থানরত হৃদিতের কপালে শীর্ণ ভাঁজ পারদর্শী হয়। অনায়াসে ইভানের ছলচাতুরি বুঝে ফেলে। অধর জোড়ায় স্পষ্ট হয় ক্রূর হাসি। অমিত সাহা চোখ জোড়া কুঁচকে ফেলেছেন। এই ছেলের মনে কি চলছে কে জানে। আরিফ চৌধুরী পুনরায় কিছু বলার জন্য মুখ খুলতে নিলেই অদূর থেকে ভাসমান হয় হৃদিতের নিরেট কণ্ঠস্বর। Obviously, SP Mirza, you can stay here, even as long as you want. ইভান নজর তুলে সেদিকে চায়। ততক্ষণে নিচে নেমে এসেছে হৃদিত। দুটো রহস্যময় চোখের সাথে দৃঢ় সাক্ষাৎ ঘটে। ইভানের মুস্কি হাসে। থ্যাঙ্কস। এই অতি নগণ্য অধমের অসম্পূর্ণ স্মৃতিশক্তি যেখানে হাতরে আপনাকে চিনতে বাধ্য, বাট আপনার কথাতে মনে হলো আমরা পূর্ব পরিচিত। রাজার রাজ্যে এসেছেন দূত রূপে, আর রাজা চিনবে না সেটা কখনো হয়? পুরো একটা রাজ্যের ভালো বন্ধের দায়ভার তো রাজার উপরেই বিদ্যমান। আপাতত ইভানের অভ্যস্ত মস্তিষ্ক এই সুবিশাল অর্থবহ সংলাপ বুঝতে অপারগতা প্রকাশ করে। ভুরুজোড়া তুলনামূলক খানিকটা কুঁচকে যায়। না বোঝার ভঙ্গি তার। সরি। ডোন্ট বি সিরিয়াস, আই এম জোকিং। কিছুক্ষণ আগে আয়াস ভাইয়াও আপনাদের কথা জানিয়েছে। তো বলুন, আমরা কিভাবে আপনাদের কাজে আসতে পারি? এবার কোনো ভাবভনিতা ছাড়াই অকপটে সবটা বলে ইভান। আশা করি কিছুদিন আগে এই গ্রামে ঘটে যাওয়া ঘটনা সবটা জানেন আপনারা। ইভেন এটাও শুনেছেন মেবি যে এই চৌধুরী বাড়ি থেকেই আয়রা চৌধুরীর ছোট মেয়ে অ্যামুলিয়াও নিখোঁজ হয়েছে। আমরা আপনাদের বাসার সিসিটিভির ফুটেজগুলো চেক করতে চাই। নিখোঁজ হয়েছে নাকি নিজে গা ঢাকা দিয়ে কাউকে ফাঁসাতে এই নিউজ ছড়াচ্ছে? আয়েশার মুখনিসৃত গুরুগম্ভীর ধ্বনি, তীক্ষ্ণ দৃষ্টি আয়রা চৌধুরীর মুখাবয়বে নিবদ্ধ। আয়রা চৌধুরী একবার তাকান, তবে বিশেষ পাত্তা দেন না। ইভানের কপালে চিন্তার ভাঁজ গাঢ় হয়। সবকিছু কেমন আওলা ঝাউলা হয়ে যাচ্ছে। তৎক্ষণাৎ হৃদিত তাবানকে আদেশ করে, তাবান, উপরে যেয়ে তোর ভাবির কাছ থেকে আমার ল্যাপটপটা নিয়ে আয় ফাস্ট। মেহরিমাকে বলিস ল্যাপটপ আলমারিতে রাখা আছে। তাবান দৌড়ে ঝড়ের গতিতে উপরে উঠে যায়। কয়েক মিনিট পেরোতে ল্যাপটপ হাতে নিচে নেমে আসে। হৃদিত ল্যাপটপ নিয়ে সোফায় যেয়ে বসে। সাথে সাথে সবাই সুরসুর করে হৃদিতের পেছনে যেয়ে দাঁড়ায়। বসায় সিসিটিভি ক্যামেরা জাস্ট একটা, ওটা ড্রয়িং রুমের সদর দরজায় লাগানো। সেটারই ফুটেজ শো করছি আমি। নিজের কথা শেষ করেই বাসায় না থাকা বিগত 1 মাসের সিসিটিভি ফুটেজ শো করতে শুরু করে হৃদিত। সবার মনোযোগী উৎসুক দৃষ্টি ল্যাপটপের স্ক্রিনে নিবিষ্ট, যেন সবাই সিনেমা হলে সিনেমা দেখতে এসেছে। সিনেমার খুবই ইম্পর্টেন্ট একটা সিন চলছে, চোখ সরানো যাবে না। চোখ সরালে বড় কিছু মিস হয়ে যাবে।
প্রথম 18 দিন স্বাভাবিক, বাড়িতে কারোর আনাগোনা নেই, কিন্তু ঝামেলা বাঁধে 19 দিনের দিন। সন্ধ্যার দিকে অন্ধকারের চাদর ঢেলে চৌধুরী বাড়িতে আগমন ঘটে অ্যামেলিয়ার। তারপর আবারও সবটা আগের মতো নিস্তব্ধ, ঠিকঠাক। কিন্তু মধ্যরাতে সদর দরজার সামনে লক্ষ্য করা যায় আরও একটা আবছায়া। ধীরে ধীরে আবছায়াটা একটা মানবে পরিণত হয়। বোঝা দুষ্কর আদৌ এটা পুরুষ নাকি নারী। সেখানে মুখ দেখার চেষ্টা করা নেহাতি বোকামি। পুরো কালো রঙে নিজেকে রাঙিয়েছে, এ যেন সাক্ষাৎ জমদূত। কালো তো শোকের প্রতীক, তাহলে মানবের মাঝে কোনো তাড়াহুড়োর রেশমাত্র নেই। দরজার সামনে কম করে হলেও 10 মিনিট ঠায় দাঁড়িয়ে থাকে, হাতে ধারালো চকচকে কোড়াল লক্ষণীয়। সবার ধৈর্য যখন শেষের পথে, তখন আগন্তুক আলগোছে মাস্কটা একটু নামায়, পকেট হাতে টিস্যু বের করে তা দিয়ে ঘ্রাণেন্দ্রিয় যত্ন সহকারে মোছে। মুখটা অল্প স্বল্প দৃশ্যমান হয়, তবে তা নির্দিষ্ট করে একজনকে চিহ্নিত করতে অক্ষম। দুটো নেত্র আর নাসিকা ব্যতীত কিচ্ছুটি দেখার উপায় নেই। ঘটনার ঠিক 2 মিনিটের মাথায় ল্যাপটপের স্ক্রিন ঘোলাটে হয়ে যায়। আসল কাহিনী কম বেশি সবাই বুঝতে পারে, তবে আইন চেনে প্রমাণ ব্যতীত কিছুই করা সম্ভব নয়। আর বড় কথা, ওই আগন্তুককে সেটাই বোঝা মুশকিল। হৃদিত ভিডিওর পিছনে টানে। 1 সেকেন্ড, স্টপ হিয়ার। হৃদিত, হোল্ড অন। আয়াস এক প্রকার চিল্লিয়ে ওঠে। নীরবতার মাঝে আয়াসের আকস্মিক চিৎকার সকলে অল্প অল্প ভয় পায়, নড়ে চড়ে দাঁড়ায়। আয়াসের চোখে মুখে আতঙ্ক, সেভাবেই পুনরায় বলে, নাও এনলার্জ দ্য পিকচার। আয়াসের কথা মতো হৃদিত ল্যাপটপের স্ক্রিনে থাকা আগন্তুকের পিকটা বড় করে সকলের সামনে তুলে ধরে। ছবিটা ভালোভাবে খেয়াল করতে আয়াসের অক্ষিজোড়া ছানা বড় হয়ে যায়। এই বুঝি চোখ দুটোও খসে পড়বে। অস্ফুট অবিশ্বাস্য স্বরে উচ্চারণ করে, জায়ান। দিবাকর মাথার উপর বসে নিজের উষ্ণতা ছড়িয়ে চলেছে দূরে, বহু দূরে। নিজে মহানন্দে বসে থাকলেও পুড়িয়ে চলেছে প্রকৃতির সৌন্দর্য। জড় গাছগুলো পানির সংকটে মরণাপন্ন অবস্থা, নেতিয়ে গেছে। শান্তি নেই জনজীবনেও। চারদিকে কৃষকদের হাহাকার। আল্লাহর আকাশে বৃষ্টি নেই। তাদের ফসল শেষ প্রান্তে। যান্ত্রিক সেচ দিয়ে আর কতটুকু করবে? সবার যে সেই সামর্থ্যটুকুও নেই। এক একজনের সেই কত শত অভিযোগ। সবাই অধীর আগ্রহে সময় গুনছে। এই বুঝি আল্লাহর আকাশ ফুঁড়ে বর্ষণ নামলো, ধরণী সিক্ত করে দিল, মাঠের জমি কর্দমাক্ত করে দিল, কিন্তু বৃষ্টির দেখা নেই। দীর্ঘ 1 মাস পরে আবারও কলেজের সামনে নিজেদের আড্ডার স্থল গেড়েছে তাইফ তাবান। সবার হাতে চা আর সিগারেট। সাঙ্গপাঙ্গরা গত 1 মাসের গ্রামের হালচাল বর্ণনা করে চলেছে। কলেজের সামনেই একটা গাছের নিচে সুজুকি জিক্সার বাইক নিয়ে দাঁড়িয়ে আছে শান্ত, নিজের মায়াপরির জন্য অপেক্ষারত। ওদিকে নজর পড়তেই তাবান ভুরু উঁচায়। এই তাইব, ওইটা শান্ত ভাই না? তাবানের ইশারা ভেদ্য করে তাইব সেদিকে তাকায়। দূর থেকে অতটা বোঝা না গেলেও শান্তকে এক দেখায় চিনে ফেলে। বড্ড পরিচিত কিনা, নিজেদের ক্রিকেট খেলার সঙ্গী শান্ত ভাই, তাকে চিনবে না? হ্যাঁ ভাই তো, কিন্তু কলেজের সামনে কি করে সেটা আমি কিভাবে বলবো। চল ভাইয়ের সাথে দেখা করে আসি, আর সামনের সপ্তাহে একটা ক্রিকেট ম্যাচ রাখি। হাড়েটারে একদম জং ধরে গেছে, মেরামতের প্রয়োজন। তাহলে চল। এই তোর আড্ডা দে, আমরা 5 মিনিট আসছি। আচ্ছা ভাই। সিফাত নামের ছেলেটা প্রত্যুত্তর করে। তাবান তাইব কলেজের দিকে এগিয়ে যায়। ওদের দুজনকে দেখতে শান্ত প্রাণবন্ত হাসে। আরে তাবান তাইব যে, কতদিন পরে তোমাদের দেখলাম। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ ভাই, আমরা ভালো আছি। গত 1 মাস গ্রামে ছিলাম না আমরা। তাবানের কথায় শান্ত ফিরতি প্রশ্ন ছড়ে, কোথায় ছিলে? ঢাকাতে ভাই। হৃদিত ভাই আর ওয়াইফ মেহু ভাবি খুব অসুস্থ ছিল, তাই আমরা সপরিবারে ঢাকাতে ছিলাম। ভাইয়ার ছোট্ট একটা পরী হয়েছে ভাই। আই হাই, বলো কি? তোমাদের ভাবি আর পরী কেমন আছে এখন? আলহামদুলিল্লাহ ভাই, সবাই ভালো আছে। শান্তর মুখের হাসি প্রসারিত হয়, মনে মনে আলহামদুলিল্লাহ পড়ে। তাবান শান্তর কথোপকথনের মাঝেই তাইব শান্তকে শোধায়, ভাই আপনি হঠাৎ এখানে, কোনো প্রয়োজনে এসেছেন? হঠাৎ আর কোথায়, প্রতিদিনই তো আসি। তোমরা গ্রামে ছিলে না বিথায় জানো না। তাইব কিছু বলার জন্য মুখটা কিঞ্চিত দোলাতেই ওর মুখের কথা কেড়ে নিয়ে তাবান উৎসুকের সহিত অধর নাড়ায়। প্রতিদিন কেন আসেন ভাই? লাইন ঘাট চলছে নাকি কারোর সাথে? আরে ভাই, শেষমেশ আপনিও সেই প্রেম নামক মরণ ফাঁদে পা দিলেন। আই ক্যান্ট বিলিভ। এই পর্যায়ে শব্দ করে হেসে দেয় শান্ত। হাসতে হাসতে নয়ন জোড়া পানিতে ভিজে ওঠে। সেভাবেই আওড়ায়, প্রেমে পড়ার সময় পাইনি, ভালো লেগেছে, ডিরেক্ট বিয়ে করে নিয়েছি। প্রেম ভালোবাসার জন্য তো পুরো একটা জীবন পড়ে আছে। ভাই আপনি বিয়ে করেছেন, আর আমরা জানতেও পারলাম না। তাবান তাইব একে অপরের দিকে তাকিয়ে সমস্বরে বলে, অবিশ্বাস্য কণ্ঠস্বর দুজনের, চোখে মুখে সবটা জানার তীব্র আগ্রহ। হঠাৎ করে সবটা হয়ে গেছে গো, কাউকে জানানোর সুযোগ মেলেনি। তবে তোমাদের ট্রিট তো পাওয়া আছে।
পাক্কা ভাইয়া? তাবানের মুখে মিটিমিটি হাসি। হ্যাঁ, একদম পাক্কা। তোমরা সময় ফিক্সড করে আমাকে জানিয়ে দিও। ঠিক আছে। ভাইয়া ভাবির নামটা কি বলুন তো, চিনতে পারি কিনা দেখি। তাবানের উদ্বেগযুক্ত কণ্ঠস্বর, শান্ত রোষ্ঠে মৃদু হাসি। আরে চিনবা না তোমরা, তোমাদেরই গ্রামের মেয়ে, মায়া ওর নাম। ওই যে গ্রামের লাস্টের দিকের বাড়িটা। কথাগুলো কর্ণধার হতেই তাইফের হাসি মুখটা মিলিয়ে যায়। মুখাবয়বে ধরনের সবটুকু আধার এসে ভিড় জমায়। তাবান তড়িৎ গতিতে তাইফের দিকে দৃষ্টিপাত করে। কারোর মুখে হাসির ছিটে ফোঁটা নেই। তাইফের হাতে থাকা সিগারেট শেষ অংশটুকু পুড়ে চামড়া স্পর্শ করেছে। সেদিকে কি আদৌ কোনো খেয়াল আছে ছেলেটার? দুই ভাইয়ের সহসা এমন অদ্ভুত আচরণে বিব্রত হয় শান্ত। কিছু বলার জন্য অধৈর্যরা ফাঁক করতেই পেছন থেকে ভেসে আসে মায়ের মিষ্টি ব্যতিব্যস্ত কণ্ঠধ্বনি। আপনাকে অনেক বেশি অপেক্ষা করিয়ে ফেলেছি, তাই না? আসলে আমি একটা টপিক বুঝতে পারছিলাম না, ক্লাস শেষে সেটা বুঝতে যেই লেট হয়ে গেছে। মায়ের চঞ্চল হাতে দুটো ব্যাগের চেন আটকাতে ব্যস্ত। সামনে এখনো খেয়াল করেনি। হাতের কাজটুকু শেষ করে সামনে তাকাতে অঙ্গ জুড়ে বিদ্যুৎ খেলে যায়। মস্তিষ্ক শূন্য হয়ে পড়ে। সম্পূর্ণ পৃথিবী স্তম্ভিত হয়ে যায়। অন্তর্নিহিত ব্যথাগুলো ফুলে ফেঁপে ওঠে। সামনে আর এক কদম এগোনোর শক্তিটুকুও খুঁজে পায় না। কোনো অদৃশ্য একটা পিছুটান যেন গাত্রের সবটুকু শক্তি ক্রমশ শুষে নিচ্ছে। তাইফের নির্জীব দৃষ্টি মায়াতেই নিবেশিত। এমন একটা সিচুয়েশনে পড়ে নিজেকে বড্ড অসহায় মনে হয় মায়ার। তবে সেই অসহায়ত্ব বেশিক্ষণ স্থায়ী হয় না। মূলত তাইফ দীর্ঘস্থায়ী হতে দেয় না। কথা বলার ভান ধরে ফোনটা শ্রবণেন্দ্রিয় ঠেকিয়ে কিছু একটা বলতে বলতে ওখান থেকে প্রস্থান করে। যার আগে অবশ্য শান্তর থেকে বিদায় নিয়ে যায়। তাই ফাটা ধরতে তাবানও কোনো রকমে ঠেলে ঠুলে কথা শেষ করে ওর পেছনে ছুট লাগায়। ওরা চলে যেতে মায়া যন্ত্রের ন্যায় সামনে অগ্রসর হয়। শান্ত মায়ের দিকে তাকায়। কণ্ঠনালী ভেদ করে বেরিয়ে আসে ভাবুক স্বর। ওদের কি হলো বলুন তো? আপনাকে দেখতেই ওরা ওভাবে চলে গেল কেন? আমি কিভাবে বলবো, দেখলেন না? হয়তো কোনো আর্জেন্ট কল এসেছে। হ্যাঁ, তাই হবে হয়তো। আপনি জলদি উঠে বসুন, অলরেডি অনেক লেট হয়ে গেছে আমাদের। মায়ার কথা বাড়ায় না, চুপচাপ বাইকে উঠে বসে। শান্তর কাঠটা ধরার জন্য হাত উঠিয়েও কি যেন ভেবে হাতটা নামিয়ে নেয়। পেছনে সিট ধরে বসে। আঁখিতে পানি চিকচিক করছে। তারা যেন নিজের ধারায় বাদল নামাতে প্রস্তুত। লুকিং গ্লাস থেকে সবটাই দেখে শান্ত। কেবলমাত্র ক্ষীণ হাসে, আশ্বাসের সহিত সান্ত্বনা দেয়। কাঁদতে চাইলে মন খুলে কাঁদতে পারেন মায়াপুরী, মনের ভার কমবে। অন্য কোথাও ঘুরতে যাবেন নাকি বাড়িতে ফিরবেন? আর আপনি ওভাবেই বসুন, সমস্যা নেই আমার। আমি বাইক আস্তে চালাবো। আমার খারাপ লাগবে ভেবে কখনো মনের সাথে জোরাজুরি করে কিছু করবেন না। আপনাকে সুখী রাখার দায়িত্ব নিয়েছি আমি। আমাকে সেই সুযোগটুকু দেন মায়াপুরী। আমার ভালো মন্দ চিন্তা করে নিজে ভেতরে ভেতরে গুমড়ে মরবেন না প্লিজ। আপনার যেটা ভালো লাগবে, যেটাতে আপনার স্বস্তি মিলবে সেটাই করবেন। এই শান্ত সব সময় আপনার পাশে আছে, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত। কখনো এক মুহূর্তের জন্য আপনার হাত ছাড়বো না। মায়ের অতিমাত্রায় চমকানোর কথা ছিল, কিন্তু মায়া চমকায় না। শুধুমাত্র ছলছল নেত্রে বাকরুদ্ধ হয়ে সামনে বসে এত ভালো মানসিকতার ছেলেটার দিকে পূর্ণ দৃষ্টি মেলে তাকিয়ে থাকে। জীবনে কি এমন পূর্ণ করেছে যার জন্য আল্লাহ তাআলা এত সুন্দর মনের একজন বুঝদার মানুষকে ওর জীবনে পাঠিয়েছে? সব সময় মনাজাতে বসে কান্না করত, কেউ ওকে বোঝে না। আল্লাহ হয়তো মনের কথা শুনেছে। মায়া মনে মনে আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে। ধরে আসা গলায় ছোট্ট করে বলে, বাড়িতে যাব। আচ্ছা, ভালোভাবে বসুন তবে। মায়া ঠিকঠাক ভাবে বসে। শান্ত বাইক স্টার্ট দেয়। মিনিট পেরোতেই চোখের দৃষ্টির সীমানার বাইরে চলে যায়। সেদিকেই তাকিয়ে মুস্কি হাসে তাবান। তুই খুশি না তাই? দেখ, তোর চাওয়া আল্লাহ পূরণ করেছে। সত্যি মায়া খুব ভালো মেয়ে। শান্ত ভাইয়ের মতো একজন মানুষকে নিজের জীবনসঙ্গী হিসেবে পেয়েছে। মেয়েটার ভাগ্য সত্যি খুব ভালো। এমন একটা ভাগ্য সব মায়েদের হোক। মায়েদের ভালো থাকতে দেখলেও চক্ষুচূড়া প্রশান্তি খুঁজে পায়। জানিস তাবান, দিন শেষে সবাই ভালো থাকতে পারে, নিঃস্ব হয় শুধু তাই ফেরা। নিঃসঙ্গ জীবন সঙ্গী হয় ওদের। ওরা আর কখনোই ভালো থাকার স্বপ্ন বুনতে পারে না। এক চিলতে সুখের রোশনি ওদের জীবনে উকি দেয় না। ইস, আমি যদি আমার মাধবীলতাকে পেয়ে যেতাম, তাহলে কোনো এক রূপকথার গল্পের মতো আমার জীবনটা বদলে যেত। এক বুক আর্তনাদ মেশানো গলার স্বর তাইফের। জীবনের সবটুকু জুড়ে না পাওয়া হা হতাশ আর কেবলমাত্র আক্ষেপ। তাবান তাইফের মুখের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। সবার বেলায় পূর্ণতা, শুধুমাত্র তাইফদের বেলায় শূন্যতা। আহা জীবনের কত রূপ, বৈচিত্র্য। সাইনবোর্ডে বড় বড় অক্ষরে লেখা ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর।
বর্তমানে মামুন তালুকদারের অবস্থান এয়ারপোর্টের অভ্যন্তরে। মন জুড়ে উৎকণ্ঠিত অপেক্ষার প্রহর যেন শেষ হয়েও হচ্ছে না। বারবার হাতঘড়িতে নজর বুলিয়ে চলেছেন। এয়ারপোর্টের বাইরে উপস্থিত রয়েছে অর্ধশতাধিক গাড়ি। সবাই অধীর প্রতীক্ষার প্রহর পার করছেন। নিজেদের প্রিন্সকে বরণ করতেই যেন ইলাহি কাণ্ড সাজিয়ে রেখেছে তালুকদার পরিবার। মামুন তালুকদারের খুশি আজ আকাশ ছোঁয়া। অবশেষে সবচেয়ে শানিত তলোয়ার নিজের হাতে পেতে চলেছেন, যা দিয়ে তুড়ি মেরে খেলার মোড় ঘুরিয়ে দিতে পারবেন। এক একজনের আকাশচুম্বী তেজ ক্ষণিকেই মাটিতে ধূলিসাৎ করে দিতে পারবেন। নিজের জয় যেন চোখের সামনে দেখতে পাচ্ছেন। অধরে ফুটে ওঠে হিংস্র হাসি, চোখে অগ্নি স্ফুলিঙ্গ, দন্ত দিয়ে দন্তপিষ্ঠ করে বলেন, তালুকদার, আমি চৌধুরী ধ্বংস খেলায় তালুকদাররা কখনো হারেনি। এবারও জয় তালুকদারদেরই হবে। প্রয়োজনে আবারও লাশ পড়বে। অদ্ভুতুরে পরিবেশ, গাছের ডগায় বসা নামনা জানা পাখিদের ভয়ঙ্কর গুঞ্জন, অদূরগহীন অরণ্য থেকে ভাসমান জন্তু জানোয়ারের ক্ষুধার্ত গুঞ্জন। প্রকৃতি দৃঢ় অমানিসার চাদরে আচ্ছাদিত। আলো ব্যতীত এক হাতে দূরের পরিবেশও তীব্র তমস্যাচ্ছন্ন। জঙ্গলের মাঝে পুরনো অর্ধভাঙ্গা দোতলা একটা রেস্ট হাউস। দেওয়ালের সিমেন্ট খসে পড়েছে, ভঙ্গুর ইট দৃশ্যমান। বড় বড় দেওয়ালগুলো লতাপাতার দখলে, যেন সবটা জুড়ে শুধুমাত্র তাদেরই রাজত্ব। শাওলা পরে সবুজ বর্ণ ধারণ করেছে। বাইরে দেখে ভেতরে যাওয়ার সাহসে কুলাবে না সাধারণ গণ্যমান্য মানুষের। বেশ প্রাচীন রেস্ট হাউস। আদৌ রেস্ট হাউস নাকি অন্য কিছু ছিল বোঝা মুশকিল। রেস্ট হাউসের রুমগুলো বড্ড ঘোরানো পেঁচানো। রুমগুলো দেখলেই অজানা ভয়ে গা ছমছম করে ওঠে। সদর দরজা ঠেলে ভেতরে ঢুকতেই সামনে ছোট্ট একটা রুমের অস্তিত্ব মেলে। রুমের মধ্যে দিয়ে নাক বরাবর সরু একটা গলি। গলির দুদিকে বৃহদাকার কামরা। ডান সাইডের দ্বিতীয় কামরা ভেদ করে ভেতরে গেলেই দেখা পাওয়া যায় বিশালাকার সিঁড়ির। সিঁড়ি পার করে দোতলায় উঠলেই চোখের সামনে দৃশ্যায়িত হয় আরও অমন 20টা ঘরের অস্তিত্ব। বেশি দূর নয়, বাম সাইডের চতুর্থ ঘরটাতে মাথার উপরে মিটিমিটি হলদে আলো তার নিজস্ব ছন্দে জ্বলছে। বদ্ধ রুমের চেয়ারের সাথে অবলীলায় বাঁধা আছে এক নিপীড়ন কিশোরী। শরীরের সবটা জুড়ে শুভ্ররঙা কাপড় জড়ানো। সাক্ষাৎ পেতাত্তা। ভাঙা গবাগ্য ডিঙিয়ে প্রবেশ করছে উঁচু উঁচু পল্লবীর শাখা প্রশাখার ঠান্ডা ঠান্ডা ঝিরিঝিরি পবন। মিনিটের ব্যবধানে শরীরে বিদ্যুৎ খেলে যাচ্ছে। ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে ক্ষীণকায়া। চোয়াল ছিদ্র করে ঢোকানো হয়েছে প্রকাণ্ড রড। বিভৎস যন্ত্রণার কবলে পড়েও আর্তনাদের সকল পথ বন্ধ। এর চেয়ে বুঝি মৃত্যু শ্রেয়। মনে প্রাণে মৃত্যুর প্রহর গুনে চলেছে কিশোরীর অন্তরাত্মা। দরজা খোলার প্রচণ্ড শব্দে কিশোরী নিজের বন্ধ ফ্যাকাশে ঘোলাটে আখিজোড়া পিটপিট করে মেলে ধরে। চোখের সামনে দৃশ্যমান হয় তুখোর আলোর ঝলকানি। রুম জুড়ে আলোর মেলা বসেছে। কিছুক্ষণ আগের অন্ধকারচ্ছন্ন রুম এখন আলোর দখলে। শ্রবণের ড্রিও ভেসে আসে ঠাট্টা মিশ্রিত স্বর। হাই বেবি, আর ইউ ওকে? আপ্যায়নে কোনো ত্রুটি হচ্ছে না তো? আমার সেবা ভালো লাগছে? অবভিয়াসলি ভালো লাগার কথা, বিকজ খুব ভালোবাসা মিশিয়ে তৈরি করেছি এই নতুন সেবা। জাস্ট ফর ইউ বেবি, ইউ নো হাউ মাচ আই কেয়ার অ্যাবাউট ইউ। কথাগুলো শুনে ইশারায় প্রত্যুত্তরের তরও সয় না। বন্ধ রুমের পরিবেশ বিকট শব্দে থমকে যায়। মাথায় রড জাতীয় ভারী কিছু তীব্র আঘাত অনুভব করে। মুহূর্তেই ঘাড় বেয়ে রক্তে ভেসে যায় ফ্লোর। সেকেন্ড পেরোতেই শরীরের রন্ধ্রে রন্ধ্রে ইলেকট্রিক শক বয়ে যায়। এ যেন থামার নয়। নরক যন্ত্রণা থেকে মুক্তি পেতে ছটফটিয়ে ওঠে শীর্ণ দেহখানা। বাঁচার জন্য তপড়াতে থাকে। সেকেন্ড পেরোয়, মিনিট পেরোয়, পেরিয়ে যায় ঘন্টা। অবশেষে রেহাই মেলে। জখম দেহমূর্তিটা নেতিয়ে যায়। নিস্তব্ধ নির্জন পরিবেশে শোনা যায় অগ্নির ন্যায় জ্বলন্ত কঠোর আওয়াজ। শরীর থেকে সিরিঞ্জ দিয়ে সবটুকু রক্ত শুষে নিবি। এক ফোঁটা রক্ত যেন শরীরে অবশিষ্ট না থাকে। হৃদিতের এত এত নির্মমতার মাঝে এই অদ্ভুত কথা বলার কর্ণধার হতেই আবিরের ভুরুযুগল কুঁচকে যায়। কণ্ঠনালী বিদারণ করে বেরিয়ে আসে রাগান্বিত সংস্রব শূন্য ধ্বনি। আর ইউ ম্যাড? মেয়েটা 11 দিন ধরে 24 ঘন্টা ইলেকট্রিক শকের উপরে আছে। খাওয়া দাওয়া থেকে শুরু করে এক ফোঁটা পানিও টোটালি বন্ধ। ও যে এখনো বেঁচে আছে এই অনেক। ওর শরীরে যত কিঞ্চিত রক্ত মিলতে পারে, আর সেটাও বের করে নিলে তক্ষুনি মারা যাবে মেয়েটা। হৃদিতের উত্তপ্ত রক্ত ভলভলিয়ে মাথায় উঠে বসে। রাগে তেতি ওঠে মস্তিষ্ক। হাতে থাকা মোটা লোহার খণ্ডাংশ তুমুল শব্দ তুলে এক প্রকার আশ্রে ফেলে ফ্লোরে। হুঙ্কার দিয়ে ওঠে নির্ভীক প্রতিটি শব্দগুচ্ছের সমষ্টি। এই ব্লাডি বিচের প্রতি ফোঁটা রক্ত আমার চাই, মানে চাই। এই রক্ত দিয়ে আমার অ্যানাবেলা সামার নেবে। কথা দিয়েছি আমি। হৃদিত চৌধুরী কখনো কথার খেলাপ করে না। আর বিষয় যখন অ্যানাবেলাকে নিয়ে, তখন নো কম্প্রোমাইজ। একে কম করে হলেও আর 2 দিন বাঁচতে হবে। প্রয়োজন পড়লে মেডিসিন অ্যাপ্লাই করে বাঁচিয়ে রাখবি।
আমার অ্যানাবেলা ওর সাথে মিট করবে, তারপর ওকে উপরে পাঠানোর দায়িত্ব আমার। রীতিতের মুখাবয়বে পরিবর্তন স্পর্শ, হাত জোড়া মুষ্টিবদ্ধ, চোখে জগতের সবটুকু হিংস্রতা এসে ভর করেছে। মণিগুলো ভয়ানক দেখাচ্ছে, কপালের ঘাড়ের শিরাগুলো ফুলে ফেঁপে নীল হয়ে উঠেছে। আবির ফাঁকা ঢোক গেলে দুকদম পিছিয়ে যায়, মুহূর্তেই সিংহের ন্যায় রূপ বিড়ালে পরিণত হয়। স্পষ্ট শব্দ ও কম্পিত কণ্ঠনালী। আচ্ছা ঠিক আছে, রাগস কেন দোস্ত? ভয় লাগে তো, ছোট্ট হৃৎপিণ্ডটা লাফাইতেছে। আগামীকাল দুপুরের আগে পার্সেল করে পাঠিয়ে দিবি, না হলে তোর রক্তের শাওয়ার নেব আমি। মাইন্ড ইট। কথা শেষ করে উল্টো ঘুরে প্রস্থান নিতেই বাদশাধে আবির ভয়ে আটকে ওঠে। আমায় একা রেখে কোথায় যাচ্ছিস তুই? এই জঙ্গলে এমন ভূতুরে বাড়িতে আমি একা থাকতে পারবো না দোস্ত। তাহলে এই মেয়ে মরার আগে আমি নিজেই মরে যাব। কাঁদো কাঁদো কণ্ঠস্বর আবিরের। হৃদিত কিছু পিছু ফেরার প্রয়োজন বোধ করে না, নিজস্ব ভঙ্গিতে সামনে এগোতে থাকে। চরণ যুগল কবাট পেরিয়েছে, সেখান থেকেই বলে, তাবান তাইফ আসছে তোকে কোম্পানি দিতে, ডোন্ট ওয়ারি। মিনিট পার হতেই কণ্ঠটা আধারের বুকে মিলিয়ে যায়, ধরনের ধোঁয়াশার মাঝে হারিয়ে যায় কণ্ঠের মালিক। আবির দীর্ঘশ্বাস ফেলে, দৃষ্টি স্থির রাখে অলিভিয়ার ক্ষতবিক্ষত মুখমণ্ডলে। বুক চিরে বেরিয়ে আসে যাতনা বেদনার সংমিশ্রণে কিছু শব্দ। 1 মাস আগে প্রথম দেখায় মন গহীনে জায়গা করে নিয়েছিলেন নিষ্ঠুরিণী। তোমার গলার স্বর আমায় মুগ্ধ করেছিল, চুম্বকের মতো টেনেছিল তোমার দিকে। তখন বুঝতে পারিনি তুমি এতটা নিকৃষ্ট মনের একজন মেয়ে। মায়ার আদলে গড়া মুখের আড়ালে তোমার একটা বিকৃত রূপ আছে। কিন্তু দেখো, এখন তোমার স্বার্থপরতা, হিংস্রতা সবটুকু আমি জানি। তবুও তোমার গায়ে একটা টোকা দিতে আমার হাত কাঁপে, বুক ব্যথা হয়। ভালোবাসা বোধহয় এমনই, এতদিনে বুঝেছি আমি। আমায় কেমন যেন অসহায় করে দিয়েছে। ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস! নিজের চোখের সামনে তোমাকে মরতে দেখব। অবশ্য মৃত্যুই তোমার জন্য পারফেক্ট শাস্তি হবে। তোমার ভুলের কোনো ক্ষমা নেই। আবির থামে, চোখ দিয়ে গড়িয়ে পড়ে কয়েক ফোঁটা মিঠা পানি। তা অবহেলায় ঠায় পায়ে ফ্লোরে এগিয়ে যেয়ে অলিভিয়ারের পায়ের কাছে বসে, হাঁটুর উপরে আলগোছে মাথা রাখে। সব তো ঠিকঠাক, কিন্তু এই আমার কি হবে? যাকে পাবো না তার প্রতি মায়া কেন জন্মে আমাদের? একটা আফসোস আমার সারা জীবন বয়ে যাবে। খুব তীব্রভাবে চেয়েও তোমাকে পাইনি, পাবো কিভাবে? আমি তো ভালোবেসেছি একটা ভুল মানুষকে। না না, ভুল মানুষ না, একটা পশুকে ভালোবেসেছি আমি, যার মন বলতে কিচ্ছু নেই। তাহলে কষ্ট তো পেতে হবেই। ভুল আমার, ভুলের মাসুলও এই আমাকেই দিতে হবে। পূর্ব জন্ম হবে না বলেই এই জন্মে তোমাকে পাওয়ার দৃঢ় ইচ্ছা ছিল আমার। তোমাকে নিজের রানী বানাতে চেয়েছিলাম, কিন্তু সেই সুযোগটুকুও আমায় দিলে না তুমি। যেই চোখে তোমার জন্য নিজের সবটুকু ভালোবাসা বিরাজ করে, সেই চোখে তোমার নিঃসংস মৃত্যু কিভাবে দেখবো বলো তো নিষ্ঠুরিণী? এতটা ঘৃণ্য কেন হলে তুমি? আর 5টা মেয়ের মতো সাধারণ কেন হলে না? ঘড়ির কাঁটা ঘুরে 12টার ঘরে অবস্থান নিয়েছে। নিজস্ব দোতলা বিশিষ্ট ডুপ্লেক্স বাড়িতে অবস্থান করছে জায়ান। ড্রয়িং রুমের সোফায় বসে ভিডিও গেম খেলছে। চঞ্চল হাত দুটো রিমোট কন্ট্রোলে ব্যস্ত, বিশেষ অভিজ্ঞতার সহিত রিমোট নাড়িয়ে চলেছে। অকস্মাৎ পাশে অবহেলায় পড়ে থাকা ফোনটা ঝংকার তুলে বেজে ওঠে। খেলায় ব্যাঘাত ঘটায় বিরক্তিতে চোখ মুখ কুচকে ফেলে জায়ান। ফোনের স্ক্রিনে জল করতে থাকা নাম্বারটা অক্ষিগোচর হতেই কেটে দিতে চেয়েও তড়িঘড়ি করে রিসিভ করে। অপর পাশ থেকে শোনা যায় নিরেট গুরুগম্ভীর কণ্ঠস্বর। 5 মিনিটের মধ্যে পুলিশ ফোর্স নিয়ে স্বয়ং এসপি ইভান মির্জার গাড়ি প্রবেশ করবে তোমার বাসায়। অলরেডি তোমার এরিয়াতে ঢুকে পড়েছে, পালানোর প্রয়োজন নেই। অবশ্য সেই চান্সটুকু ওরা রাখিনি। প্ল্যান মোতাবেক সবটা করো, বাকিটা আমি ম্যানেজ করে নেব। ওকে ব্রো। কল ডিসকানেক্ট হয়ে যায়। জায়ান দৌড়ে দোতলায় ওঠে। প্ল্যান অনুযায়ী সবটা করে শরীরে নতুন কাপড় জড়িয়ে নিচে নেমে আসে। তৎক্ষণাৎ বাইরে থেকে শোনা যায় পুলিশের গাড়ির সাইরেন। মেইন গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেছে। শখানেক পুলিশ অলরেডি সন্ধ্যা থেকে বাড়ি ঘেরাও করে রেখেছে। জায়ান স্বভাবসুলভ নিজের গতিতে হেঁটে ড্রয়িং রুমের দরজা খুলে দেয়। দর্শন হয় ইভানের শানিত বদন। জায়ান মৃদু হেসে চশমার ফ্রেমে খোঁচা দিয়ে নাকের ডগা থেকে উঠিয়ে যথাস্থানে বসিয়ে দেয়। হাজোড়া সামনে এগিয়ে দিতে ইভানের কপালে ভাঁজের সৃষ্টি হয়। ভ্রুজোড়া কুচকে ফেলে। মনে হচ্ছে আমাদের জন্যই অপেক্ষা করছিলেন। 4 দেওয়ালের মাঝে বন্দী হওয়ার এত তাড়া? নিশাচরদের অবরুদ্ধ রাখা এতটা সহজ নয় এসপি মির্জা। আপনাদের কাজটা একটু সহজ করে দিতে মন চাইলো, এই যা। এবার জলদি হ্যান্ডকাপটা পরিয়ে ফেলুন। ইভানের পাশে দাঁড়িয়ে থাকা অমিত শাহ হকচকিয়ে গেছেন। ঠোঁটজোড়া আপনা আপনি দুদিকে সরে যায়। মুখ দিয়ে পৃথিবীটা অনায়াসেই ঢুকে যায়। চোখ দুটো অক্ষিকোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। এই ছোট্ট জীবনে আর কি কি দেখার বাকি আছে কে জানে।
ইভান কিছু বলে না। জায়ানের সম্পূর্ণ বডি চেক করে, ইলেকট্রিক ডিভাইসের সন্ধানে, তবে তা পাওয়া যায় না। মুস্কি হেসে হাতকড়া পরিয়ে টানতে টানতে গাড়িতে তোলে। ড্রাইভিং সিটে ইভানের বিশ্বস্ত ভাই সুলভ ড্রাইভার পাবেল, পাশের সিটে ইভান বসা, পেছনের সিটে জায়ানের সাথে অমিত সাহা, সামনে দুটো পুলিশের গাড়ি, পেছনে দুটো। প্রকৃতির গভীর শান্ত পরিবেশের সাথে গাড়ির ভেতরের পরিবেশও নীরবতায় মোড়ানো। ইভানের জহুরি নজর জায়ানের মাঝে নিবদ্ধ, লুকিং গ্লাস দিয়ে আর দৃষ্টি রেখে চলেছে। কিছুক্ষণ পরেই গাড়ি জঙ্গলের রাস্তা ধরে, দুদিকে শশা করে সুবিশাল অটোবি পেছনে ধেয়ে চলেছে। কিছুটি দেখার উপায় নেই। সহসা জায়ান উচ্চ শব্দে চিল্লি ওঠে। 25 ঊর্ধ্ব বয়সী পাভেল চমকে গাড়ি থামায়। পেছনে দুটো গাড়িও থেমে যায়, সামনে দুটো গাড়ি এগিয়ে চলেছে। বিষয়টা আহামরি গুরুত্বপূর্ণ না ভেবে ইভান গাড়ি দুটো থামানোর ইচ্ছা পোষণ করে না, ঘাড় ঘুরিয়ে পিছনে দৃষ্টিপাত করে। তীক্ষ্ণ প্রশ্নবাণে জর্জরিত করে তোলে জায়ানকে। কি সমস্যা? এইভাবে চিৎকার দিলেন কেন? পালানোর ধান্দা করছো নাকি? জায়ান নিজের হাত জোড় উঁচু করে আঙ্গুল ইশারায় বোঝায় পি পেয়েছে। পাভেল হেসে দেয়। ইভান চোখ গরম করে তাকাতে মুখটা আগের ন্যায় কঠোর হয়ে যায়, হাসি তখন দূর আকাশে। সম্ভব নয়। পাভেল, গাড়ি স্টার্ট দাও। আর 2 মিনিট ওয়েস্ট করলে আপনার গাড়ি নষ্ট হয়ে যাবে স্যার, তখন আমাকে দোষারোপ করতে পারবেন না। সেকেন্ডে গতিবেগ 100+ কিলোমিটার। জায়ানের কথায় অমিত শাহর খুব কষ্ট অনুভব হয়। ছোট্ট করে সুপারিশ করার ন্যায় বলে, স্যার এটা তো প্রকৃতি কর্মকাণ্ড, বেচারা ছেলেটাই বা কি করবে, আর তাড়াহুড়ো, আমাদের এখনো দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। ইভান হতাশার শ্বাস ফেলে, সবাইকে ইশারায় গাড়ি থেকে নামতে বলে। পুরুষালী শক্ত ডান মুঠোটা তখন ওয়াকিটকির দখলে, মুখের কাছে নিয়ে সাবলীল শব্দ উচ্চারণের সহিত আগে দুটো গাড়িকে ইনফর্ম করে। SP Ivan Mirza is talking. Come back. Location in the middle of forest. Over.